সুপ্রিয় আইএলটিএস পরীক্ষার্থী ভাই ও বোনেরা, অস্ট্রেলিয়ার সিডনি থেকে আগলি এশিয়ান গুরু আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। হেডিং এর যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধান কিভাবে করতে হবে তা ব্যাখ্যা করার জন্য। আশা করি সকলেই সাথেই আছেন। প্রথমে আমরা দেখে নেব কেন আমরা স্ট্রাগল করি হেডিং কোশ্চেন করতে গিয়ে। তার প্রথম উত্তর হচ্ছে আমরা বুকিশ টেকনিক অ্যাপ্লাই করি, স্কিম অ্যান্ড স্ক্যান হুইচ ইজ আ সাইলেন্ট কিলার। আমাদের প্রত্যেকটি কোচিং সেন্টারের টিচারই এই কথা বলেন, স্কিম করতে হবে, স্ক্যান করতে হবে। হাউএভার আসলে ওয়ান শার্ট ক্যানট ফিট অল, একটি টেকনিক কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবার অনেকেই বলছেন আন্ডারলাইন করতে হবে সব নাউন্স অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ার্ডস, তারপরে সেগুলি পড়তে হবে, আবার দেখতে হবে হেডিংয়ে কি আছে, আবার আসতে হবে। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। আবার কে বলছে ফার্স্ট এবং লাস্ট সেন্টেন্স পড়ো, তাহলেই হয়ে যাবে। এটি ইন্ডিয়া ভাই পদ্ধতি, কারণ একটি বিখ্যাত ইন্ডিয়ান টিচার ইউটিউবে একের পর এক এই কথাটি বলে চলেছেন। তিনি বলেন ফার্স্ট লাইন শুধু পড়লেই পাওয়া যায়, তবে কখনো কখনো লাস্ট লাইন পড়ার লাগে। যাই হোক, আরেকটি বাংলা ভাই পদ্ধতি রয়েছে, বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার। তিনি বলছেন বড় প্যাসেজ পেলে অর্ধেক পড়ো, আর ছোট প্যাসেজ পেলে সবটুকু পড়ো। বাংলা ভাই এই পদ্ধতি কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কাজে লাগে। আবার কেউ বলছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড টেকনিক, দ্রুত সামনে যাও, আবার পিছিয়ে আসো, আবার সামনে যাও, ইত্যাদি ইত্যাদি। সো টু মেনি অপিনিয়ন্স, ফর এক্সাম্পল টু মেনি ইনস্ট্রাকশনস টু ফলো। আপনি কি করে এগুলি ফলো করবেন? একজন বলছেন যে ইনস্ট্রাকশনসগুলি আগে ভালো করে পড়ে নাও, শব্দগুলি দাগ দাও, রিডিং এর হেডিংগুলি আগে পড়ে নাও। আপনার কি 1 ঘন্টা টাইম আছে? না, 1 ঘন্টা টাইম নেই। তাহলে আমরা কি করব? আমরা এই সমস্ত চিপ টেকনিক্স যা আছে, চিপ টিপস যা আছে বাদ দেব। আমরা আজকে দেখব যে আপনাদের কি করা উচিত, এবং আশা করি এই একটি ক্লাস করার পরেই আপনাদের রিডিংয়ের সম্পর্কে ধারণা বদলে যাবে। বিশেষ করে হেডিং ম্যাচিংয়ের ক্ষেত্রে যে ধারণা রয়েছে তা বদলে যাবে। আসুন শুরু করা যাক। তো আনসারিং হেডিং এর ক্ষেত্রে আমরা যা করব তা হচ্ছে, প্রথম কাজটি হচ্ছে আমরা দেখব কোনো এক্সাম্পল দেয়া আছে কিনা। থাকলে আমরা টান দিয়ে লম্বা টানে কেটে দেব সেই এক্সাম্পলটি। তারপর আমরা যা করব তা হচ্ছে আপসাইড ডাউন মেথড। এটি কি আমি একটু পরে বুঝিয়ে দেব যখন প্র্যাকটিক্যালে যাব। এরপরে ন্যারো ডাউন করতে হবে আমাদের সিঙ্গুলার প্লুরাল ডিস্টিংশন দিয়ে। আমরা দেখব অনেক ক্ষেত্রেই সিঙ্গুলার রয়েছে প্যাসেজে, কিন্তু আমাদের ম্যাচিংয়ে রয়েছে প্লুরাল, অথবা প্লুরাল রয়েছে ম্যাচিংয়ে, আবার প্যাসেজে রয়েছে সিঙ্গুলার। এভাবে আমাদের দেখতে হবে যে সিঙ্গুলার প্লুরালে কোনো ভেজাল রয়েছে কিনা। তারপরে আমরা দেখব যে আইদার অর এর একটি বিষয় আমাদের জরুরি, যে দুটি চয়েস আপনার কাছে মনে হচ্ছে খুবই কাছাকাছি, আপনি দুটি লিখে রাখুন একটি কোশ্চেন মার্ক দিয়ে। ধরা যাক প্যাসেজ এর উত্তর মনে হচ্ছে 5 নাম্বারও হতে পারে, 6 নাম্বারও হতে পারে। আপনি 5/6 লিখে রাখুন। পরে অন্যগুলি যখন করে আসবেন তখন দেখবেন যে এই চয়েসটি আপনি সহজেই দুটি চয়েস থেকে আপনি একটি চয়েসে করে নিতে পারবেন। এরপরে আপনাকে আরও ন্যারো ডাউন করতে হবে কিওয়ার্ড ভার্সেস কি কনসেপ্টস দিয়ে। এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমরা যা বলবো তার মধ্যে এই বিষয়টি আমি আপনাদেরকে একটু পরে ব্যাখ্যা করে দেব। এরপরে আমাদের যা করতে হবে তা হচ্ছে লিঙ্কিং অথবা কন্ট্রাস্টিং ওয়ার্ডস আছে কিনা। অর্থাৎ হাউএভার যেমন কন্ট্রাস্ট বোঝায়, তেমনি করে আমরা যদি বলি লাইক ওয়াইজ, ফর এক্সাম্পল, অথবা এই ধরনের কোনো শব্দ, অথবা যদি আমরা পাই বিসাইডস, ইন অ্যাডিশন, দিজ আর লিঙ্কিং ওয়ার্ডস। এইগুলি দিয়ে কিন্তু আইডিয়ার এক্সটেনশন করা হয়। আবার আপনি যখন হেডিং কোশ্চেন পাবেন কোনো প্যাসেজে, ওই প্যাসেজের অন্য প্রশ্নগুলি আপনি আগে উত্তর দিয়ে নিন, তাহলে ওই প্যাসেজ সম্পর্কে আপনার কিছুটা ধারণা অলরেডি তৈরি হয়ে যাবে এবং আপনি সহজেই কিন্তু উত্তর করতে পারবেন হেডিং কোশ্চেন এর। আসুন দেখি এই স্ট্র্যাটেজিগুলি কিভাবে প্রয়োগ করা যায় তার একটি শর্ট সিনপসিস দেখি।
সবচেয়ে যে জরুরি রুল আজকে আমরা বলতে চাই, একটু আগেই বলেছি, কিওয়ার্ডস ভার্সেস কি কনসেপ্টস। এই কারণে আমাদের বাংলাদেশে যারা রিডার আছেন তাদের অধিকাংশই ম্যাচিং করার ক্ষেত্রে বা হেডিং করার ক্ষেত্রে ধরা পড়ে যান। বিষয়টি এরকম যে কিওয়ার্ডস দিয়ে আপনাকে কিন্তু বুঝতে হবে যে এই প্যাসেজের মূল বিষয়বস্তু কি, কিন্তু আপনাকে কি কনসেপ্ট দিয়ে আনসার করতে হবে। কি কনসেপ্ট মানে হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়, আর কি ওয়ার্ড মানে হচ্ছে হুবহু ওয়ার্ড যেটি আপনি পাচ্ছেন। আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখছি। দেখুন, এখানে একটি প্যাসেজ রয়েছে এবং 3টি হেডিং আমরা চুজ করেছি এই প্যাসেজের জন্য। আমরা দাগ দিলাম কিছু শব্দ, ইন্টেলেকচুয়াল ব্রেকথ্রু এবং theory to practice. Despite the fact that rockets had been used sporadically for several hundred years, they remained a relatively minor artifact of civilization until the 20th century. বেশ, দেখুন, স্পোরাডিক্যালি মানে হচ্ছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে, তাহলে রকেটকে বিক্ষিপ্তভাবে ব্যবহার করা হয়েছে এক সময়, তথাপিও তা ছিল মাইনর আর্টিফ্যাক্ট, মানে হচ্ছে খেলনা, তুচ্ছ খেলনা ছিল অফ সিভিলাইজেশন। বেশ, শেষ বাক্যটি যদি পড়ি আমরা, শেষ বাক্যে রয়েছে, দ্য রিজন ইজ দ্যাট nobody associated the reaction principle with the idea of traveling through space to a neighboring world. এখন লক্ষ্য করুন, আপনি কিন্তু রিয়াকশন প্রিন্সিপাল পেয়ে গেছেন এখানে, আর উপরে পেয়েছেন থিওরি টু প্র্যাকটিস, এবং আরও পেলেন ট্রাভেলিং থ্রু স্পেস এখানে। এখন আপনি দেখুন, প্রশ্নে কিন্তু রিয়াকশন প্রিন্সিপাল হুবহু মিলে গেছে, দুই জায়গায় রিয়াকশন প্রিন্সিপাল মিলে গেছে। সুতরাং আমরা যেটি করি সেটি রিয়াকশন প্রিন্সিপাল যেহেতু সরাসরি মিলে যাচ্ছে, আমরা চিন্তা করি এই দুটি থেকেই কিন্তু আমাকে একটি উত্তর নিতে হবে। হাউএভার, এটাকে বলা হয় কিওয়ার্ড বা কিওয়ার্ডস। এই কিওয়ার্ড দিয়ে যখন আমরা উত্তর করি আমরা ধরা পড়ে যাই। আমাদের দেখতে হবে কি কনসেপ্ট কি জিনিস। এখন লক্ষ্য করুন, অন্য যেটি রয়েছে চয়েস আনডেভেলপড ফর সেঞ্চুরিজ, দেখি তো এমন কিছু কথা আছে কিনা কোথাও। আপনি লক্ষ্য করুন, আমরা দুটি জায়গা পেলাম, একটিতে বলেছে সেভারাল হান্ড্রেড ইয়ার্স, অন্যটিতে বলেছে আনটিল দি 20th সেঞ্চুরি। কোথায়? লক্ষ্য করুন, এখানে রয়েছে ফর সেভারাল হান্ড্রেড ইয়ার্স এবং ঠিক তার পরেই রয়েছে আনটিল দি 20th সেঞ্চুরি। আবার এখানে দেখুন সেঞ্চুরিজ রয়েছে। 100 ইয়ার্স মানে কিন্তু সেঞ্চুরিজ হয়, ঠিক না? এখন দেখুন, এখানে সেঞ্চুরিজ রয়েছে, তাহলে সেভারাল হান্ড্রেড ইয়ার্স এর সিনোনিম কিন্তু সেঞ্চুরিজ। এখন প্রশ্ন হচ্ছে, আনডেভেলপড মানে হচ্ছে ডেভেলপমেন্ট হয়নি এমন, তাই না? আমরা দেখি যে শুরুর দিকে আনডেভেলপড বলে কিছু বলেছে কিনা। দেখুন, এইখানেই কিন্তু বলছে, despite the fact that rockets had been used sporadically for several hundred years, they remained a relatively minor artifact of civilization. মাইনর মানে তুচ্ছ বা ছোট, আর্টিফ্যাক্ট হচ্ছে খেলনা, মানে পটকাবাজির খেলনাই রয়ে গিয়েছিল কার কাছে? আনটিল দি 20th সেঞ্চুরি, 20 শতক পর্যন্ত। তাহলে এই সময় পর্যন্ত রকেটের কোনো ডেভেলপমেন্ট হয়নি। দেখুন, আন্ডার ডেভেলপড ফর সেঞ্চুরিজ। এখন যদি আমি এখানে আসি, 1 নম্বর চয়েস, এখানে রাইটার্স থিওরিজ। কয়টি থিওরি আছে ভাইয়া? অনেক থিওরির কথা বলেছে। আর এখানে কয়টা আছে? দ্য রিয়াকশন প্রিন্সিপাল। আমরা একটু আগে বলেছিলাম যে সিঙ্গুলার প্লুরাল ডিস্টিংশন আমাদের করতে হবে, কাজেই এই রিয়াকশন প্রিন্সিপাল হুবহু মিলেছে বলে এই দুটো আমার ওয়ার্ডস চয়েস। আর সেকেন্ড হচ্ছে, যেহেতু থিওরিজ রয়েছে, 1 নম্বর আগেই বাদ। দ্বিতীয়টি, হাউ দ্য রিয়াকশন প্রিন্সিপাল ওয়ার্কস, কি করে রিয়াকশন প্রিন্সিপাল কাজ করে। দেখুন, এখানে কিন্তু বলেনি রিয়াকশন প্রিন্সিপালকে অ্যাকশনে পরিণত করা হয়েছে, বরং বলা হয়েছে দ্য রিজন ইজ দ্যাট nobody associated the reaction principle with the idea of traveling through space to a neighboring world. তার মানে হচ্ছে এই সময় কেউ এই আইডিয়াটাকে অ্যাপ্লাই করে অন্য স্পেসে বা অন্য গ্রহে ট্রাভেল করার সুযোগ তৈরি করতে চেষ্টাই করেনি। কাজে এই দুটোই কিন্তু আসলে বাদ। এবং আনডেভেলপড ফর সেঞ্চুরিজ মানে হচ্ছে অনেক বছর যাবত, অনেক শত বছর যাবত কিন্তু রকেটের ডেভেলপমেন্টটা হয়নি। সেটি বুঝলাম আমরা, কারণ এখানে ট্রাভেলিং থ্রু স্পেসের কথা বলেছে এবং নো বডি বলে দিয়েছে, নো বডি, কেউ করেনি এটা। আশা করি কি কনসেপ্ট বুঝতে পেরেছেন এবং কি ওয়ার্ডকে কেন আমাদের বর্জন করতে হবে তা আমরা বুঝে নিয়েছি। এখন আসুন আমরা দেখি কি করে আমরা
হেডিং কোশ্চেনকে সহজেই সমাধান করতে পারি। এতক্ষণ যা বললাম তা হচ্ছে গা গরম, বাট এখন শুরু হচ্ছে আসল নিয়ম কানুন। এটি এক্সক্লুসিভলি আমাদের তৈরি করা টেকনিক। আপনারা জানেন যে বাংলাদেশে আমি প্রথম আইএলটিএস এর বই লিখেছিলাম 1998 সালে। সেই সময় থেকে অদ্যাবধি আমার বইগুলি জনপ্রিয়তার সাথে বাংলাদেশে চলছে। আপনারা চাইলে বইগুলিতে দেখতে পারেন। কিছু কিছু জায়গায় এই স্টেপসগুলি পাবেন, আর কিছু কিছু স্টেপস আমরা অভিজ্ঞতার সাথে সাথে নতুন করে বের করেছি। যাই হোক, প্রথম স্টেপটি দেখি আমরা। Anglian method A, which is 2+1 method অথবা 3+2 method। এটির মানে হচ্ছে এই যে আপনি যখন একটি বিশেষ ধরনের প্যাসেজ পাবেন, সেই প্যাসেজে 2 সেন্টেন্স আপনাকে পড়তে হবে, 2টি ফুল সেন্টেন্স পড়বেন আর সবার শেষের একটি বাক্য পড়বেন। অথবা যদি দেখেন আপনি যে প্যাসেজের প্রথম 2টি বাক্য খুবই ছোট আছে, তাহলে আপনাকে 3 বাক্য পড়তে হবে, আর শেষে যদি খুব ছোট সেন্টেন্স থাকে তাহলে 2 বাক্য পড়তে হবে সর্বোচ্চ। এটি করলেই কিন্তু আপনি প্যাসেজের মূল হেডিংটা পেয়ে যাবেন। একটু পরে আমরা এটি ডেমনস্ট্রেট করব। আরও 2টি বিষয় রয়েছে, একটি হচ্ছে ফানেল টেকনিক আর একটি হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। এই 2টি কিন্তু আমরা আজকে আলোচনা করব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে ইতোমধ্যেই। তাহলে আমরা Anglian মেথড A আজকে আলোচনা করতে যাচ্ছি, মেথড A অনলি। ওয়াই মেথড A B C? আপনারা বলবেন, হেই তুমি 3টি মেথড কেন দিচ্ছ? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা আগেই বলেছি একটি জুতা কিন্তু সবার পায়ে ফিট করে না, একটি জামা কিন্তু সবার গায়ে ফিট করে না, সবার জন্য আলাদা আলাদা সাইজের জামা লাগে। আপনি এলিফ্যান্ট যদি লিখতে চান রচনা, সেটি একরকম হয়, আবার যদি ডিসিপ্লিন লিখতে চান সেটি আর এক রকম। আপনি কি বলতে পারবেন যে ডিসিপ্লিনের 4টি পা আছে, একটি সুর আছে? না, বলা যাবে না। ডিসিপ্লিন অন্য ধরনের বিষয়, আর আপনার হাতি বা গরু বা ঘোড়া এটি কিন্তু আর এক ধরনের রচনা। কাজেই আসলে আইএলটিএস মূলত 3 ধরনের প্যাসেজ আমাদেরকে দেয়, সে কারণে আমাদেরকে প্রত্যেকটি প্যাসেজ অনুসারে ট্রিটমেন্ট দিতে হবে। সো আমরা পেলাম 3 টাইপস অফ প্যাসেজেস আর গিভেন ইন আইএলটিএস। তাহলে এর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমরা কিন্তু এই এক্সপ্লেইন করে দেবো এই 3টি টাইপ আমাদের নেক্সট ভিডিওতে। তবে আজকে আমরা অন্তত একটি টাইপ শিখে নেব, তাহলে আপনাদের অনেকাংশে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই টাইপ থেকে প্রশ্ন আসে বলে আপনারা সহজেই উত্তর করতে পারবেন। এখন আসুন আমরা দেখি যে প্রথম টাইপটি কেমন হয়ে থাকে এবং কিভাবে আমরা এই টাইপটি সহজেই সমাধান করতে পারি। তো প্রশ্ন হচ্ছে যে এই একটি কি যথেষ্ট? না, 3টি টাইপ না জেনে দয়া করে পরীক্ষা দেবেন না, তাহলে এই অংশে আপনি পুরোপুরি নাম্বার পাবেন না। প্যারাগ্রাফ টাইপ 1, দি ফানেল শিফট। শিফট মানে হচ্ছে চালুনি দিয়ে চালা বা ছাঁকা। এই শিফট শব্দটি শুধু নাউনও হতে পারে, আবার ভার্বও হতে পারে। ফানেল শিফট মানে ফানেল দিয়ে চেলে আনা। এক ধরনের টাইপ হচ্ছে ফানেল দিয়ে চেলে নিয়ে আসা। দেখুন কি দেখলাম এই ছবিতে, একটি ফানেল বা কর্পার রয়েছে, বাংলায় বলে কর্পা। এই কর্পার মধ্যে কিন্তু অনেক আইডিয়া আসছে। এই আইডিয়াগুলি প্রবেশ করার পরে কিন্তু একটি আইডিয়া বের হয়েছে। এখানে দেখুন পাওয়ার রয়েছে, এখানে দেখুন মেসেজ রয়েছে, এখানে দেখুন অনেক সমস্যা রয়েছে, নানান কিসিমের জিনিস, টুইটার ব্লা ব্লা ব্লা, কিন্তু বের হওয়ার সময় শুধু শক্তি বের হচ্ছে। তাহলে অনেক আইডিয়া থাকলেও শেষে বের হলো কি ভাইয়া? একটি জিনিস বের হলো ভাই এবং বোনেরা, সেটি হলো শক্তি। অনুরূপভাবে এই ফানেলটিতে দেখুন একটি আইডিয়া, 2টি আইডিয়া, 3টি আইডিয়া, 4টি আইডিয়া, কিন্তু এই হলুদ একটি আইডিয়া কিন্তু নিচে দিয়ে শুধু পড়েছে, অন্যগুলি কিন্তু ছাঁকা হয়ে গেছে। তাহলে প্যাসেজের ক্ষেত্রেও কিন্তু শুরুতে 3টি বা 4টি আইডিয়া নিয়ে আলোচনা করা হলেও শেষে একটি আইডিয়া এসে সমাপ্তি টানা হয়। এটাকে বলা হয় ফানেল শিফট টেকনিক। এটি এক ধরনের বিশেষ ধরনের প্যাসেজের ক্ষেত্রে বলছি, সব ধরনের প্যাসেজে এটি অ্যাপ্লাই করার দরকার নেই। আমি দেখিয়ে দিচ্ছি কি করে চিনব। তাহলে দয়া করে 3টি টাইপ না জেনে পরীক্ষা দেবেন না। আর এখন আমরা ট্রাই করব একটি প্যাসেজের মাধ্যমে। আপনাদেরকে আমি নিয়ে এসেছি একটা রিডিং কম্প্রিহেনশনে। আমরা আজকে প্র্যাকটিস করব দি ফানেল শিফট টেকনিক টু সলভ ইয়োর হেডিং ম্যাচিং কোয়েশ্চেন। এখন লক্ষ্য করুন, এখানে অনেক হেডিং রয়েছে, অনেক চয়েস রয়েছে। এখন আমরা যদি চলে যাই আমাদের এই মূল প্যারাগ্রাফগুলিতে। প্যারাগ্রাফ এতে আপনারা লক্ষ্য করুন, সকলেই আমরা দেখতে পাচ্ছি। আমরা এর আগে যারা ক্লাস করেছি তারা জানি আমি টুল ব্যবহার করি, ইচ্ছা করি, যাতে টুলগুলি আপনারা বুঝতে পারেন যে আমি কোথায় দাগাচ্ছি, কি করছি। দেখুন
It is difficult to conceive of vigorous economic growth. তাহলে একটা আইডিয়া আসছে, economic growth without an efficient transport system. তাহলে ট্রান্সপোর্ট সিস্টেম এর কথা এখানে এসছে। কয়টি আইডিয়া পেলেন ভাইয়া এবং বোনেরা? দুটি। Although modern information technologies, আইটির কথা এসছে, কত নম্বর আইডিয়া? 3 নম্বর আইডিয়া। Can reduce the demand for physical transport, এখানেও কিন্তু আরেকটা আইডিয়া এসছে। By facilitating teleworking and teleservices, এটাও কিন্তু আইডিয়া এসছে। The requirement for transport continues to increase, তাহলে ট্রান্সপোর্টের ব্যাপারটা রয়েছে, ইনক্রিজ করছে। এখন লক্ষ্য করুন এখানে অনেকগুলি আইডিয়া কিন্তু একসাথে এসছে। ফানেল টেকনিকে যেমনটি বলেছি, ইকোনমিক গ্রোথ এখানে এসছে, ট্রান্সপোর্ট সিস্টেম এসছে, আইটি বা ইনফরমেশন টেকনোলজি এসছে, ফিজিক্যাল ট্রান্সপোর্ট এসছে। ট্রান্সপোর্ট কয়বার এসছে দেখুন, একবার ট্রান্সপোর্ট, আবার একবার ট্রান্সপোর্ট, আবার দেখুন দি রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট, 3বার ট্রান্সপোর্ট। তাহলে ট্রান্সপোর্ট শব্দটি আমরা 3বার পেলাম। টেলিওয়ার্কিং অ্যান্ড টেলিসার্ভিস কিন্তু আমরা একবার পেলাম। আইটি, এই আইটি আর এই দুটোকে একসাথে করা যায় প্রায় কাছাকাছি। তাহলে ইকোনমিক গ্রোথ আর আইটি আর টেলিওয়ার্কিং ব্লা 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 ছাড়া মূলত ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এখন লক্ষ্য করুন 4টি আইডিয়া থেকে লাস্টের লাইনে যদি চলে যায়, দেখি কি আছে এখানে। দেখুন শেষ বাক্যটি যদি আমরা পড়ি এখান থেকে, In the next decade, the EU will see a further substantial increase in its fleet. এই যে সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ হবে, কিসের ইনক্রিজ হবে ভাইয়া? এই বাক্যেই রয়েছে দেখুন, the number of cars on European Union roads saw an increase of 3 million cars each year. তাহলে প্রতি বছর বেড়ে যাচ্ছে 3 মিলিয়ন করে গাড়ি। আমি দাগ দিচ্ছি বিনা কারণে, আপনাদের বোঝানোর জন্য দাগ দিচ্ছি, আসলে আমাদের এত দাগ দেওয়ার দরকার নেই। তাহলে বুঝতে পারছি যে কারের সংখ্যা বেড়ে যাচ্ছে প্রতি বছর 1990 থেকে 2010 পর্যন্ত 3 মিলিয়ন করে, আর আগামী দশকে কি হবে? আরও বেড়ে যাবে, সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ হবে। তাহলে আচ্ছা বলুন তো, কার শব্দটি যে আমরা পেলাম, কার কি ট্রান্সপোর্টের মধ্যে পড়ে? হ্যাঁ, পড়েছে কিন্তু। তাহলে দেখুন এইখানে কিন্তু ফানেল যে বলেছিলাম, ফানেলের অনেক বড় একটা জায়গায় অনেক কিছু দেওয়ার পরে লাস্টে কিন্তু আমাদেরকে কি নিয়ে এসছে? লাস্টে নিয়ে এসছে শুধু এই কার সংক্রান্ত বিষয়ে। তাহলে অনেক আইডিয়া থেকে শিফট করে আমরা একটা আইডিয়া পেলাম এবং সেই আইডিয়াটার সাথে আমরা ম্যাচ করলাম। দেখি তো ট্রান্সপোর্টের সাথে ম্যাচ করে কিনা। ইয়েস, ট্রান্সপোর্টের সাথে ম্যাচ করে এবং সেটি হচ্ছে কার। কিন্তু দেখুন ইউ আপনি দেখছেন বড় হাতের, বাংলাদেশের অনেক শিক্ষক বলবেন এই যে বড় হাতের অক্ষর থাকলে সেই কিওয়ার্ড কমন পড়ে যায়, সেটি তুমি নিবা, কিন্তু আসলে নিতে পারবেন না। সময় থাকলে নিতে হবে, নিতে পারবেন না, কারণ এটি কিন্তু হেডিং কোশ্চেন। হেডিং কোশ্চেনে কি কনসেপ্ট নিতে হবে যে অনেক কিছুই বেড়ে যাচ্ছে, তবে কারের সংখ্যাটা বেশি বাড়ছে। চলুন আমরা এখন চয়েসে চলে যাই। চয়েসে কি আমরা মনে রাখবো যে প্রথম প্যাসেজটির উত্তর খুঁজবেন কোথায়? এই 1 নাম্বার থেকে? মোটেই না। মনে রাখবেন এটাকে বলা হয় আপসাইড ডাউন। প্যাসেজ এ সবসময় এইখান থেকে 3-4টার মধ্যে বা 5টার মধ্যে আপনি পাবেন। উপর থেকে নামলে কিন্তু আপনার লস হবে, কারণ অনেক বেশি পড়তে হবে এবং মিলবে না। শেষ থেকে শুরু করে সাধারণত 3 বা 4টির মধ্যে আমরা এটি পেয়ে যাব আশা করি।